আপনি এবং আমি রাগের মাথায় অনেকের মনে নিজেদের অজান্তেই দুঃখ দিয়ে ফেলি। তখন তাদের মনে যে আঘাত লাগে, আমরা পরবর্তী একটা সময় এসে তাকে হাজারটা সরি বললেও সেই আঘাতটা, সেই কষ্টটা কিন্তু পুরোপুরিভাবে মুছে যায় না। তাই রাগের মাথায় হয়েও কাউকে কখনো খারাপ কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না। তাহলে তার মনে তুমি যে আঘাত দেবে তা চিরস্থায়ী হয়ে থেকে যাবে। মনে রাখবেন, মানুষের শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত অনেক বেশি ভয়ানক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিয়ের আগে কোনো একটা সময় কাজ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখতাম। ওই যে এক কথায় বলে কাঞ্চরামি, সেই কাঞ্চরামিটাই করতাম। কিন্তু এখন দিনে দিনে মনে হচ্ছে কাঞ্চরামি করে কোনো লাভ হচ্ছে না। আমি যখন বাসায় কোনো নাস্তা বানাতাম না, নাস্তা বলতে সকালবেলায় রুটি পরোটা, ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা সেটাই করে থাকেন। তবে আমি পারি না বলে এই জিনিসটা আমি একটু অ্যাভয়েড করে চলতাম। দেখা যায় সকালবেলা স্যান্ডউইচ বা বাহির থেকে পরোটা নাস্তা এগুলো দিয়েই মিনিমাম খাবারটা হতো। আবার দেখা যায় খিচুড়ি, এই ধরনের খাবার দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করা হতো। তো কয়েকদিন ধরে যখন এই রুটি বানানো শিখে গেছি বা রুটি বানাচ্ছি, এখন যদি সকালবেলা কোনো নাস্তার আইটেম না থাকে বা বাহিরের খাবারটা কোনোভাবে আনা না হয়, তাহলে কিন্তু আমাকে এই পথটাই বেছে নিতে হয়। আপনি যখন কোনো কাজ করতে পারবেন না, তখন দেখবেন আপনাকে কেউ কাজটা নিয়ে কোনো ধরনের প্রেশার করবে না, ইভেন আপনাকে সেই কাজটা কখনো কেউ করতেও বলবে না। কিন্তু আপনি যদি সেই কাজটা একবার করে দেখান যে না, আমি এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু সেটা থেকে আপনার আর রেহাই নেই। তার জলজান্ত প্রমাণ কিন্তু আমি নিজেই। যদিও এটা আমার সংসারের সব কিছু তো আমাকেই দেখতে হবে। আর কাজ পারি না বললে যদি আমি এড়িয়ে থাকার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এক্সট্রা একটা খরচ হচ্ছে। তো সেই খরচের কথা না ভেবেও কিন্তু সবসময় কিনে আনা নাস্তা বা টিপটপভাবে কোনোভাবে চলে যেত। তো পরোটা বানাতে পারি না, রুটি বানাতে পারি না, সেই জন্য কিন্তু এই নাস্তা বানাতে সেরকম একটা আগ্রহী নিয়ে আসতাম না। যেহেতু এই কয়দিন ধরে বানাচ্ছি, তো সকালবেলা যখন উঠে দেখি বৃষ্টি পড়ে, তো তাইফের বাবাকে বলছিলাম বাহির থেকে নাস্তাটা আনো, এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে। তো পরে বলছে এখন এই বৃষ্টির মধ্যে কে যাবে, তার থেকে তুমি ঝটপট করে এখন রুটি বানিয়ে ফেলো। তো কী আর করার, সে যেই কথা সেই কাজ। তখন কাজটা করছিলাম আর এই কথাগুলোই ভাবছিলাম। যখন আমি রুটি বানাতে পারতাম না, এটা সবাই জানতো, তখন কিন্তু আমাকে কখনো কেউ এই কথা বলতো না। আর এখন যেহেতু জানে যে আমি রুটি বানাতে পারি, তখন কিন্তু আমাকে এই অপশনটাই দেওয়া হয়েছে যে ঝটপট তুমি রুটিটা বানিয়ে ফেলো। আসলে আমরা কাজকে যতই ফাঁকি দিতে চাই, কাজ কিন্তু আমাদেরকে ফাঁকি দিতে দিবে না। আপনি কাজ ফেলে কখনো বসে থাকতে পারবেন না। কাজ আপনাকে ইশারা ইঙ্গিত দিয়ে ডেকে ডেকে বলবে, কেন বসে আছো, কাজ করছো না কেন? তো যাই হোক, সকালবেলা উঠে সেই রুটি বানালাম, তারপরে ডিম ভাজি, এখানে চা আছে। আর ছোট ছেলের জন্য স্যুপ রান্না করেছিলাম, ওটা একটু গরম আছে, তো পরে খাইয়ে দিব, যেহেতু হচ্ছে এখন এখানে ডিম রুটি আছে। দেখা যায় কি যে বাচ্চাদের সামনে আপনি যদি হাজারটা খাবার তুলে ধরেন বা সামনে রাখেন, তখন কিন্তু সেই বাচ্চা এটা রেখে ওটা খেতে চায়। তো কোনো একটা সময় দেখা যায় কি যে শেষমেশ সেই বাচ্চার কোনো খাবারই খাওয়া হয় না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চার সামনে যে কোনো একটা অপশন রাখার। তাহলে দেখা যায় কি যে ও অন্যদিকে তাকিয়ে কোনো খাবার যখন না দেখবে, তখন সে সামনের অপশনটাই বেছে নেবে। আমরা কিন্তু অনেকেই আছি, অনেক মা বাবারাই, যারা নিজেদের সন্তানকে একটা বদ অভ্যাসে পরিণত করে ফেলি। ভালোবাসা দিতে গিয়ে দেখা যায় ওদের সামনে হাজারটা খাবার তুলে ধরি, আর সেক্ষেত্রে ও খাবারটা খেতে চায় না। তো যাই হোক, আজকে আর কোনো ব্লগ শেয়ার করিনি দিনের বেলাতে। এখানে হচ্ছে বড় ছেলেকে স্কুলে আনতে যাব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া গোসল সব কিছু কমপ্লিট করে ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আর সকাল থেকে কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম সেজন্য। আমার বড় ছেলেকে ওর বাবা সকালবেলায় স্কুলে দিয়ে আসে, কিন্তু ওরকে ভ্যান গাড়ি ঠিক করে দেওয়া হয়েছিল, স্কুলের যে গাড়ি, তো ওই গাড়িতে ওকে নিয়ে আসা হতো। দেখা যায় ও এখন সেই গাড়িতে আসতে চায় না, ওর নাকি মাথা ঘুরায়। তো এই জন্য আমি বিকেলে ওকে গিয়ে নিয়ে আসি।
তো যাই হোক, আজকে আর সারাদিনের কোনো ব্লগ শেয়ার করিনি, ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তবে অ্যাবসেন্ট তো দেওয়া যাবে না, আপনাদের সাথে কন্টিনিউয়াসলি থাকতেই হবে। তো এই জন্য সন্ধ্যা থেকে বাসার কাজকর্ম কোথায় কী করি না করি এগুলোই নর্মালি শেয়ার করব। ওরা দুই ভাই যখন রাতে ঘুমিয়ে পড়ে দেখা যায় আমি কিন্তু তখন সজাগ থাকি। যদি মোবাইলে কোনো কাজ থাকে করি, নয়তোবা দেখা যায় টিভি দেখি, বা ঘুম আসে না, একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখা যায় রাত জাগতে জাগতে আপনাদের ভিডিও দেখা বা ভিডিও এডিটিং এগুলো করতে করতে একটা সময় দেখা যায় যে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, ঘুমাতে চাইলেও ঘুম আসে না। তো কী আর করব, ওরা দুই ভাই ঘুমিয়ে পড়েছে, ভাবছি বাসার যে কাজকর্ম আছে আমি তো বসেই আছি, তার থেকে বরং সে কাজগুলো করে ফেলি। এক্ষেত্রে দেখা যাবে কালকের দিনটা আমি একটু রিল্যাক্স করতে পারবো, যেহেতু খালাটা বিকালবেলাতে আসে। তো সকাল থেকে আমার কাজের প্রেশার কিন্তু কম থাকে না, মোটামুটি একটা সংসারে অনেক কাজই থাকে। এখন কিন্তু রাত 11টার মতো বাজে। তো ভাবছি ঘুমাতে আমার অনেক সময় লাগবে, তার ফাঁকে আমি সব কাজগুলো করে ফেলি। তো এই কাজগুলো করে রাখলে হয় কি, সকালবেলা উঠে আপনার একটা সেরকমের প্রেশার থাকে না, একটু রিল্যাক্স মুডে থাকা যায়। আর নয়তো বা সকালে ঘুম থেকে উঠেই এই জার্নি, এই যে চলমান একটি প্রক্রিয়া, এটা কিন্তু সবসময় চলতেই থাকবে। তো বুদ্ধি দিয়ে আর কি একটু কষ্ট করে যদি চলা যায়, তাহলে দেখা যায় নিজের জন্য একটু সময় বাঁচে আর নিজেও একটু রিল্যাক্স টাইমে থাকা যায়। আমি চাইলেই কিন্তু এখন টিভি কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারতাম, নিজেকে সময় দিতে পারতাম। কিন্তু এই যে কাজগুলো করছি, এই কাজগুলো তো আমার নিজেরই। এগুলো দেখা যায় এখন আমি অলসতা করে ফেলে রাখলাম, এভাবেই থাকলো। তাহলে সকালবেলা উঠে আমাকে অনেক পরিমাণে কাজ করতে হবে, আর একটু সময় পাই না। দেখা যায় সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওদের দুই ভাইকে খাওয়া দাওয়া করে তারপর বড় ছেলেকে একটু পড়তেও বসান লাগে। তো যখন আমি ওকে পড়তে বসাই, আমার মাথার মধ্যে কিন্তু হাজারটা চিন্তা ঘুরপাক করে যে আমার অনেক কাজ আছে। তখন কিন্তু আমি কোথাও এক মনে থাকতে পারি না, আমার মনের মধ্যে শুধু আমি ঘরের কাজকর্ম কখন করব। তো এই জন্য টিভি মোবাইলে মনোযোগ না দিয়ে ঘরের কাজে লেগে পড়েছি। টেবিলের উপর যে রান্নাটা, ওটা আমি ধুয়ে দিয়েছি। এই জন্য হচ্ছে এখন মানে সকালবেলা যখন নাস্তা খেতে বসছিলাম তখনও কিন্তু আমি ধোয়া যে রান্নার সেটাই ইউজ করেছিলাম। কিন্তু সকালে টেবিলে নাস্তা খেতে গিয়ে আমার ছোট ছেলেটা ওর উপরে এক গ্লাস পানি ফেলে দিয়েছে। তো দেখা যায় তারপরে ওটাকে আবারও ধুয়ে দিয়েছি। আর বর্তমানে যেহেতু অনেক বৃষ্টি চলে, তো একটা জিনিস ধুয়ে দিলেও দেখা যায় শুকাতে শুকাতে সেই 2 দিন লেগে যায়। তো যাই হোক, এখানে টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন বাকি যে টুকটাক কাজগুলো আছে ওগুলোও করে নিব। আমরা যদি কাজের নিয়ম না জানি, দেখা যাবে সারাদিন কাজ করতে থাকবো, কিন্তু আমাদের কাজের মাত্রাও কমবে না, সেই সাথে নিজের জন্য কোনো সময়ও বাঁচবে না। তো এই জন্য সবসময় এমন কিছু ফলো করে কাজ করবেন, যেগুলো কাজ করলে আপনার সংসারটাও পরিপাটি থাকবে, গোছানো থাকবে। তো ফ্রিজটাকে ম্যাক্সিমাম সময় মুছতে হয়, তার কারণ হচ্ছে আমার ছোট ছেলেটা ফ্রিজের উপরে এটা ওটা এনে ছুঁড়ে ফেলে দেয়, তো এই জন্য। আর ফ্রিজের উপরে যে স্টিকারগুলো ছিল ওগুলো আমি তুলে ফেলেছি, কারণ স্টিকারের উপরে অনেক ধরনের দাগ বসে গেছে, যার জন্য আমি ওটা উঠিয়ে ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে একটা চিন্তা আছে মাথায় যে ফ্রিজটা চেঞ্জ করব, তবে ফ্রিজটা সার্ভিসিং ভালো দিচ্ছে, যার কারণে ফ্রিজটা চেঞ্জ করা হচ্ছে না। তারপরে দেখি কতদিন যায়, তারপরে একটা চিন্তা ভাবনা আছে যে ফ্রিজটা চেঞ্জ করে ফেলবো। আমার মাথায় যখন একটা ভূত চেপে বসে যে আমি এই কাজটা করব, তখন কেন জানি না সেটা আজ অথবা কাল আমাকে করতেই হয়। আমার মাথার মধ্যে ঢুকে গেছে আমি বাসাটা ছেড়ে দিব। কারণ হচ্ছে আমি চাইলেও কোনো মালামাল কোনো কিছু এক্সট্রা কিনতে পারি না, কারণ আমার রাখার মতন কোনো স্পেস নেই যে আমি কোথায় রাখবো। আমার ইচ্ছে ছিল আমি একটা ওভেন কিনবো, মাইক্রো ওভেন, কিন্তু সেটা রাখার জন্য যে আমি একটা টলি কিনবো, সেই টলিটা যে কোথায় রাখবো সেটাও কিন্তু রাখার মতন কোনো জায়গা নেই। তো এই জন্য মাথার মধ্যে ঘুরছে এখন যে বাসাটা ছেড়ে দিব। আর এই যে ফ্রিজটা নিয়ে সেম চিন্তা যে ফ্রিজটা চেঞ্জ করে আমি একটা ভালো ফ্রিজ কিনবো এর থেকে। কিন্তু দেখা যায় বাসা বাড়িতে যত কিছুই আপনি ভালো কিনেন না কেন, সেটা বাসা চেঞ্জ করার সময় কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যায়।
যদিও আমি রাতে ঘুম রেখে এই কাজগুলো করছি, তারপরে মনের মধ্যে একটা শান্তি পাচ্ছি এই কারণে যে সকাল থেকে আমার একটু আরাম করতে পারবো বা একটু রিল্যাক্স থাকতে পারবো। দেখা যায় এই কাজকর্ম করি বিদায় ছোট ছেলেকে সময় দিতে পারি না। তো যাই হোক, এখানে ডাইনিং রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ওই পাশের যে রুম, ওইটাতে আমার কেন জানি না রাত্রিবেলা যেতে একা ভয় লাগে। তো ওই রুমটা আমি সন্ধ্যাবেলায় গুছিয়ে রাখছিলাম, সেটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ হচ্ছে ডাইনিং রুমে তখন আমার বড় ছেলের টিচার ছিল, যার কারণে আমি ওখানে বসে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ওখানের কাজকর্ম করে এসেছি আর এখন রান্নাঘরটা গুছিয়ে রাখবো। আমার সব কাজ যেমন তেমন হয়, আমার রান্নাঘরটা যদি গুছানো না থাকে তাহলে আমার মাথায় যে কী প্যারা বসে সেটা আমি নিজেও জানি না। আমি চাই সব সময় আমার সংসারটা যতটুকু যা কিছুই আছে না কেন সেটুকুর মধ্যেই আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো, কিন্তু দেখা যায় বাচ্চাদের নিয়ে সেটা আসলে করা সম্ভব হয় না। তারপরেও যতটুকু পারি ম্যানেজ করার চেষ্টা করি। ওরা তো ডিস্টার্ব করবেই, তার মধ্যেও কিন্তু বুদ্ধি খাটিয়ে এই যে নিয়মগুলো এগুলো ফলো করে চলি বিদায় কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি এখানে রক্তের সম্পর্কের কেউ নেই বললেই চলে। তবে এর মধ্য থেকে এমন কিছু আপু, এমন কিছু দর্শক এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেটা রক্তের সম্পর্কের থেকে কোনো অংশে কম নয়। তো সাবিকুন নাহার মুক্তা আইডি থেকে আপু আমাকে প্রতিনিয়ত এত পার্সোনালিভাবে কমেন্ট করে আমি কেমন আছি, কী অবস্থা। কারণ সেদিন আমি লাইভে গেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, যার কারণে আমি লাইভ থেকে বেরিয়ে গেছি। তো সেই আপুটা প্রতিনিয়ত পার্সোনালভাবে আমার এতটাই খোঁজ নিচ্ছে যে সেটা মানে যদি আমি শেয়ার না করি তাহলে মনে হবে আমি আপুর প্রতি কোনো ধরনের ভালোবাসা এবং রেসপেক্ট কোনোটাই দেখাতে পারিনি। তো যাই হোক, আপুর জন্য আমার অনেক ভালোবাসা, অনেক সম্মান। আপুর জন্য দোয়া করি আপু তার সংসার জীবন, তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকুক, আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক। এই তো কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, আর কিছু থালাবাটি ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে বোতলগুলো, ওগুলোকে পানি রেখে দিই, কারণ সকালবেলা অনেক সময় লাইনে পানি থাকে না, সেজন্য। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।